রহিম বলে শুরু করলাম। দেখেন আজকে আবারও বলি, আজকে এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। কারণ গত 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে আমাদের এই পাটিগণিতে 9টা প্রশ্ন অলরেডি এখান থেকে আসছে। আর যে প্রশ্নগুলো আসছে প্রতিটা অধ্যায় থেকে এগুলাই আসবে, ঠিক আছে? এগুলো আসবে ইনশাল্লাহ, এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথম নম্বর অঙ্কতে চলে যাই। দেখেন আমরা গোলাগুলা দেখা যাচ্ছে, তাহলে আমি একটু লাইটিং বাড়াই। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা না, ওই যে আমার আলো কম ছিল এই কারণেই। আচ্ছা, আলো একটু বাড়াইলাম। বেশি আলো হলে চোখের লাগে তো। আচ্ছা, দেখেন লেখা আছে 2024 সালে 18তম নিবন্ধন কলেজ পর্যায়ে আসা পাটিগণিতের সমাধান, বুঝছেন? হ্যাঁ, মানে গত বছরে আসছিল এই অঙ্কগুলা। দেখেন, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন। 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? তাহলে এখানে দেখেন, আমাদেরকে এখানে একটু বোঝার বিষয় আছে। এটা হচ্ছে আপনার শ্রমিক, কাজ, সময়ের অঙ্ক এগুলা, অধ্যায় ভিত্তিক। এখানে বলছে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন। 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ, মানে 1800 টাকা আয় করবেন। 1800 টাকা দিলে যা সমপরিমাণ একই কথা। তার মানে দেখেন, এখানে আমরা প্রতিটা অঙ্ক ঐকিক নিয়মে করব। আমরা যদি একটা ঐকিক নিয়ম গতকালকে শিখছি, গত ক্লাসে ঐকিক নিয়ম দিয়ে করব। আর অঙ্ক হচ্ছে আসলে শর্টকাট বলতে কিছু নাই, আর অঙ্ক বেসিক। আপনি বেসিক যদি পারেন শর্টকাটও হইতে পারবেন, আপনি হচ্ছে লং হইতে পারবেন। দেখেন তাহলে আমরা শুরু করি। এখানে দেখেন, এই যে 1800 টাকা আর হচ্ছে যে সমপরিমাণ, এই দুইটা কিন্তু একই, এর কোনো পার্থক্য নাই, বুঝলেন? এখানে কি চাইছে আমাদেরকে প্রথম বের করতে হবে, কি চাইছে। এখানে জন চাইছে না দিন চাইছে? দেখেন, জন হচ্ছে 9 জন, দিন হচ্ছে 4 দিন। এখানে আবার জন আছে কয়জন? 6 জন। দিন কিন্তু নাই, কত আছে? তার মানে এই দিন কত চাইছে, মানে দিন চাইছে, তাই না? দিন চাই নাই। একটু আপনারা অ্যান্সার করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি। হ্যালো, একটু অ্যান্সার করবেন তাহলে সুবিধা হবে। যেহেতু আপনারা 2 জন 3 জন আছেন, 2 3 জনে ভালো হচ্ছে, আপনারা হচ্ছে অ্যান্সার করবেন। তাহলে দেখেন, এখানে কিন্তু আমাদের দিন চাইছে। যেটা চাইবে সেটা আমরা ডাইনে লিখবো। আমরা এভাবে সমাধান লিখতে পারি। সমাধান, দেখেন সমাধান যদি আমরা করি, এখানে লেখা আছে, লিখবো এভাবে: 9 জন শ্রমিক কাজটি করে, মানে কাজটি করে নাকি কাজ করে? আচ্ছা, কাজ করে দেখলাম হচ্ছে কয়দিনে? 4 দিনে, তাই না? 4 দিনে। তাহলে আমরা লিখবো অতএব, দেখেন, একজন শ্রমিক কাজটি করবে, একজন করলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? হ্যাঁ, বেশি দিন লাগবে। বেশি হলে কি? না না, বেশি হলে গুণন, কম হলে ভাগ। হ্যাঁ হ্যাঁ, বেশি হলে গুণন, এটা মনে রাখবেন। গুণ করতে হবে বেশি হলে, আর কম হলে ভাগ করতে হয়। তার মানে এখানে আমরা দেখেন, 9 গুণন হচ্ছে 4 দ্বারা আমরা গুণ করলাম। আচ্ছা, এটা এইভাবে রেখে দিলাম আপাতত। আবার দেখেন, তাহলে আমাদের এবার প্রশ্নে কতজন চাইছে? প্রশ্নে এই দেখেন 6 জন চাইছে, এই যে 6। ঠিক আছে না? তাহলে আমরা 6 জনের জায়গায় 6 জন লিখলাম। এবার 6 জন বেশি না একজন বেশি? আর বলেন, 6 জন বেশি না একজন বেশি? 6 জন। 6 জন বেশি হইলে ভাগ, মানে 6 জন বেশি, তার হচ্ছে একজন থেকে 6 জন যদি বেশি, যার কারণে এটা হচ্ছে, এটা ভাগ হয়ে যাবে। আপনার টাকার ক্ষেত্রে উল্টা, আর হচ্ছে যে জনসংখ্যার ক্ষেত্রে একরকম, টাকার ক্ষেত্রে একরকম। টাকা যদি কম হয় তাহলে ভাগ, বেশি হলে গুণন। আর যে মানুষ যদি কম হয় তাহলে গুণন, আর হচ্ছে বেশি হলে ভাগ হয়। যেহেতু 1-এর থেকে 6 বেশি, এক যেহেতু আমরা গুণ করছি, 6কে এবার আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে না? তাহলে একটু কাটাকাটি করি আমরা, 3 দিয়ে কাটি। আচ্ছা, 3 দোকানে 6, 3 তিরিকে 9, 2 দোকানে 4, তাহলে কত হচ্ছে? 3 দোকানে 6, 6 দিন।
তাহলে আমাদের সমাধান পেলাম, উত্তর পেলাম কত? এবার বলেন, আমাকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এটা না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দিব। বুঝছেন? আচ্ছা, দ্বিতীয় নম্বর অঙ্ক একজন আমাকে বলবেন। এটা আমাদের অঙ্ক নাই, আমি 2 নম্বর লিখলাম। বলেন, অঙ্কটা উঠাই নি আগে ভালো হবে তাহলে। একজন বলেন। হ্যাঁ, একটু দেখেন। হ্যাঁ, একটু বলেন, প্রথম থেকে বলেন। প্রথম কি আছে? পুত্র ও পিতার পিতার বর্তমান বয়সের পার্থক্য কত বছর? 20 বছর। তারপরে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে এখানে পুত্রের বর্তমান বয়স আছে, পুত্রের বর্তমান বয়স কত? তো এই অঙ্কগুলাতে যেগুলাকে আমরা জানি না তাকে একটা সংখ্যা ধরে নিতে হয়, সেটা তো আমরা জানি। যেটা বের করতে বলবে সেটাই আমরা সংখ্যা ধরি। যদি পুত্রের বর্তমান বয়সটা বের করতে বলছে, তাহলে আমরা দেখেন এখানে সমাধান আমরা সংখ্যা ধরে নেই। তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত বছর? X বছর। বুঝতে পারছেন? যেহেতু আমরাকে যেটা বের করতে বলছে এই অঙ্কগুলাতে, পিতা পুত্রের বয়স, পিতা মাতার বয়স, যার বয়সে পিতা কন্যার বয়স, যার বয়সই বের করতে বলবে সেটাকে আমরা এক্স ধরে নিব। আচ্ছা, তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স X বছর, ঠিক আছে? তাহলে আর পিতার কথা বলছে, এই দেখেন বলছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর, তার মানে পুত্রের থেকে কিন্তু 20 বছরের বড় হচ্ছে পিতা, তাই না? তাহলে এখানে লিখবো আমরা পিতার, ধরি তাহলে পিতার পিতার বর্তমান বয়স, এই দেখেন তাহলে হচ্ছে আমরা 20 প্লাস হচ্ছে X বছর। কারণ যোগ হচ্ছে পুত্র যদি এক্স হয় তাহলে 20 বছর পার্থক্য, তার মানে পিতা পুত্র থেকে বড় হবে না? এটা তো একটা লজিক, পিতা কিন্তু পুত্র থেকে বড়ই হয়। আচ্ছা, এটা ধরে নিলাম তাহলে X বছর। এতটুকু আমরা তো বুঝতে পারছি। হ্যাঁ, 20 যোগ X বছর, এতটুকু বুঝতে পারছি। দেখেন, এবার কিন্তু এটা আমাদের 1 নম্বর শর্ত, এই যে বলছে পিতা বই এতটুকের কাজ করছি আমরা, যে এতটুকের কাজটা আমরা করছি। এবার বলছে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে, মানে 8 বছর পরে সমষ্টি 72, তাহলে 8 বছর পরে এখানে লিখবো আবার। তাহলে হচ্ছে 8 বছর পর পুত্রের বয়স হবে। যেহেতু 8 বছর পরে পুত্রের কিন্তু আর বয়স বাড়বে না, তার পূর্বে বর্তমান কত আছে? X বছর। এক্স আর যোগ হচ্ছে 8 যোগ হবে, ঠিক আছে? এবার দেখেন 8 বছর পরে যদি পুত্রের বাড়ে, পিতারও তো বাড়বে, তাই না? পিতারও কিন্তু বাড়বে। তাহলে পিতার কত ছিল? 20 প্লাস এক্স প্লাস হচ্ছে যে 8 বছর। বুঝছেন কিনা? এতটুকু বুঝছেন কিনা? এই দেখেন, যেহেতু এখানে বর্তমান বছর এটা, তাহলে 8 বছর পর শুধু এটার সাথে 8 যোগ হয়েছে, এটার সাথে 8 যোগ হয়েছে, ঠিক আছে?
এবার হচ্ছে শর্ত মতে দেখেন এখানে বলছে ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। তাই এবার হচ্ছে প্রশ্ন মতে আমরা লিখবো এখানে। প্রশ্ন মতে দেখেন, তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে এখানে যে এটা পাইছি, পুত্রের বয়স হচ্ছে x+8 যোগ সমষ্টি মানে যোগ যোগ পিতার বয়স 20 যোগ হচ্ছে x যোগ হচ্ছে 8 সমান সমান 72 বছর। সমষ্টি 72, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার পুত্রে, এটা হচ্ছে পিতা। ঠিক আছে না? হ্যাঁ দেখেন, বা এবার শুধু আমরা যোগ করি দেখেন, এবার যোগ করি দেখলি এভাবে লিখি x+8 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে x যোগ হচ্ছে 8 সমান সমান হচ্ছে 72। তাহলে দেখেন আমরা হচ্ছে x আর x যোগ করলে কত হয়? 2x, তাই না? প্লাস দেখেন 8 আর 10-এ কত? 28, 28 আর 8-এ কত? 36। এবার সমীকরণ চলে আসলো দেখেন, এবার হচ্ছে 2x রাখলাম সমান সমান এই দেখেন 72 লিখলাম, এবার হচ্ছে 36 প্লাস আছে ওপার দিয়ে কি হবে? বিয়োগ হয়ে যাবে, তার মানে বিয়োগ 36। বা এবার দেখেন হচ্ছে 2x ইজিক্যাল টু 36 থেকে 72 থেকে 36 বাদ দিলে কত? 36 থাকে। এবার এই পাশে আসি আমরা, আচ্ছা। বা দেখেন হচ্ছে শুধু x রাখি এবার দেখেন 2 গুণন অবস্থা আছে ওপার দিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে হচ্ছে 18 দোকানে 36, অতএব x সমান সমান হচ্ছে 18। তাহলে আমরা উত্তর পেলাম কি? x হচ্ছে পুত্র, ওই দেখেন পুত্র লেখা দিয়ে আছে x। ধরছিলাম, ধরছিলাম আমরা আগে x, এবার কিন্তু আমরা বের করে ফেলছি x এর মান, তার মানে x এর মান যেটা সেটাই বয়স। তাহলে লিখবো আমরা পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত? 18 বছর। কারো বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। শাহরিয়ার। আচ্ছা তাহলে নেক্সটে চলে যাই। এবার আরেকজন আমাকে আবার আবার প্রশ্ন করতে বলুন। আজকে আমাদের একটু লম্বা হবে কারণ আমরা প্রশ্ন উঠাইতে আছি আর করতেছি তো। পর 3 নম্বর প্রশ্নটা আমাকে বলবেন। 6300 সংখ্যাটি টিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অপশন টেস্ট করে করা যায়, আর একটা হচ্ছে জেনারেল নিয়মে করা যায়। আমরা অপশন টেস্ট করে করব না, আমরা যদি এমসিকিউ দিতে যাই তাহলে শুধু অপশন টেস্ট করে করতে পারবো, কিন্তু যখন আবার লিখিত পরীক্ষা দিব তখন কিন্তু অপশন টেস্টের অপশন নাই আমাদের, আছে কি? নাই। তাহলে দেখেন আমরা করব এখানে, এটা লসাগু করতে হবে আমাদের। লসাগু তো আমরা পারি, তাই না? দেখেন এখানে কিন্তু 2 দ্বারা লসাগু কি যাবে? আচ্ছা 2 দ্বারা আমরা দিয়ে দেখি লসাগু যায় কিনা। 2 না, প্রথম 3 দিয়ে দিই, 3 দিয়ে যাবে। তাই দেখেন, তাহলে আমরা দেখি 3 দোকানে কত? 6, 3 একে 3, 2টা শূন্য বসাইলাম, বুঝতে তো পারছেন? মানে 3 দ্বারা একে ভাগ করা, 3 দ্বারা ভাগ করলে 2100 হচ্ছে, ঠিক আছে? আবার 3 দিয়ে করি দেখেন, 3 7 21, তাহলে 2টা শূন্য। এবার দেখেন 3 দা যায় না, অন্য 7 ছাড়া যায় না, 7 দা করি, 7 একে 7, 2টা শূন্য, বুঝতে পারছেন কিনা? এবার আবার দেখেন, এবার 2 দ্বারা যাবে, 50 দোকানে কত? 100, আবার 2 দ্বারা যাবে, 25 দোকানে 50, এবার 2 দ্বারা যায় না, এবার দেখেন শুধু 5 দ্বারা যায়, 5 5 25,
তাইলে এবার হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ বের করতে বলছে তাহলে আমাদের ব্যতিক্রম ওয়েতে করতে হবে। দেখেন সমান সমান দিয়ে আমরা জোড়া জোড়া মেলাবো। 3 গুণন 3, 3-এ জোড়া আছে তাই না? দেখেন আবার হচ্ছে 7 গুণন 7-এর কিন্তু জোড়া নাই। তাহলে দেখেন এবার আবার দেখেন 2 গুণন 2 জোড়া আছে, 5 গুণন 5 জোড়া আছে। তাহলে আমরা পাইলাম কি সবগুলার জোড়া আছে, এটার জোড়া আছে, এটার জোড়া আছে, এটার জোড়া আছে, কিন্তু 7-এর জোড়া নাই। তাহলে যেটার জোড়া নাই সেইটার সাথে সেটা জোড়া করতে হবে। তাহলে এখানে যদি মনে মনে 7 দেই তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে এই সংখ্যাটা 7 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর এখানে উত্তর হবে কত? 7। তার মানে অপশনে আসছিল 7, এটার উত্তর হবে 7। এই লসাগুর এই নিয়মটা কঠিন লাগতেছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে লসাগু থেকে অঙ্কটা দিছি বুঝলেন? লসাগুর নিয়ম লসাগু করে করে জোড়া জোড়া যেহেতু যেগুলো আনকমন সংখ্যা থাকবে সেটাই হচ্ছে সেটা এই সংখ্যার উপরে এই সংখ্যার সাথে এটা গুণ করলেই পূর্ণবর্গ হবে। কিভাবে আমরা দেখি আপনাকে একটু আমরা বর্গে একটু ওয়েট করেন, আমি এটার প্রমাণটা দেখাই। যেহেতু প্রমাণ নাই তারপর যেহেতু আমি পারি এটা প্রমাণটা দেখাই। দেখেন আমরা লিখি এখানে মানে 6,300 গুণন হচ্ছে আমরা 7 গুণন করব। শূন্য শূন্য দেখেন 3 7 একুশে একুশে এক হাতে থাকলো 2, 6 7 42 আর 2 কত? 43 44 না? 44 না দেখেন এটা করেছি। এবার এটাকে যদি আমরা দেখেন এখানে 44 1 0 0 এবার যে বর্গ করি এই বর্গের নিয়ম আপনারা জানেন কিনা তা জানি না আমি। দেখেন বর্গ ওই যে এইভাবে করতে হয়। দেখেন এখানে আমরা এমন একটা সংখ্যা নিব, একটু দেখা করি 44 1 0 0 তাহলে এখানে এমন একটা সংখ্যা জোড়া জোড়া মিলাতে হয়, এই জোড়া মিলছে। এটা জোড়া না, এমন একটা সংখ্যা নিব বর্গগুলো ওই সংখ্যা হবে কিংবা এর থেকে কম হবে, বেশি হওয়া যাবে না। তাহলে আমরা যদি এখানে 2 নেই তাহলে 2 দোকানে 4, 2 দোকানে 4 আমাদের 4 মিলে যাচ্ছে তাই না? তাহলে এবার এই জোড়া এক জোড়া নামাবো নিয়ম। এবারে এক জোড়া নামাইলাম। এবার দেখেন এখানে আপনার 2 এর ডবল নিতে হয়। 2 এর ডবল নিব কত? 4। এখানে যত নিব ততরে গুণ করবো। 1 নিলে এখানে হচ্ছে 41 নিচে 1 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখেন এখানে আমরা পাইলাম কত? এবার 41 41 এটা ভ্যানিশ হইলো। ঠিক আছে? এবার 2টা শূন্য 41 ভ্যানিশ হইলো। এবার হচ্ছে কিন্তু 2টা শূন্য থাকতেছে। তাই না? এবার জানো এখানে 1 নিব। এবার 2টা শূন্য ভ্যানিশ করার জন্য শূন্য শূন্য নিলে শূন্য ভ্যানিশ হয়। এখানে যেটা শূন্য নেই ভ্যানিশ হয়। এবার দেখেন বিশ্বাস না করেন এটা কিন্তু বর্গ পূর্ণবর্গ হয়ে গেছে। 210 এই 210 এর 210 দ্বারা গুণ করে দেখেন আপনার এই সংখ্যাটাই আসবে বুঝলেন? তার মানে এটা প্রমাণ হয়ে গেছে। হয়তো আপনাদের মাথাতে ঢুকে না এই বিষয়গুলা। কিন্তু অঙ্কের যদি বেসিক বুঝতে পারেন তাহলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা আপাতত এদিকে না যাই, অঙ্কগুলো সমাধান করতে সমাধানই করি। ঠিক আছে? এগুলো অন্য একদিন পার্সোনাল ভাবে হয়তো বুঝাই দিবনি। আচ্ছা এবার পরের অঙ্কটা বলেন, একটু বলেন। আসলে আমাদের ইয়াগুলো মানে একটু বড় হয়ে যাইতেছে দেখতেছি। বলেন পরের অঙ্কটা একদম বলেন। ভাই সারিয়ার বলেন। কত নম্বর এখানে? চারই তো হয়, 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর বলেন। একটি একটি সমিতিতে যতজন সদস্য আছে, কি আছে? প্রত্যেকে তত বলছে তাই না? কত? 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলে হলো। আচ্ছা হলো, হ্যাঁ। তারপর
আচ্ছা, সদস্য সংখ্যা কত? এর আগেই আচ্ছা এই অঙ্কটা সমাধান লিখে দিই। সমাধান। দেখেন এর আগেই বলছি আমাদের যা বের করতে বলে তাকে ধরতে হবে একটা ধ্রুবক সংখ্যা মানে এক্স ধরবো। তাহলে এখানে লিখবো ধরি সদস্য সংখ্যা সমান কত এক্স, এক্স জন, ঠিক আছে, মনে করবো এক্স জন, এক্স এর মান আমরা বের করব। বুঝতে পারছি কিনা? এটা যে কোনো অঙ্কতে যদি এরকম কোনো কিছু চায় তাহলে আমরা একটা একটা সংখ্যা ধরে নিব, তাই না? এবার দেখেন, এবার লিখবো এবার, এবার দেখেন হচ্ছে তাহলে বলছে একজন, একজন চাঁদা দেয়, তাই না? প্রত্যেকে বলছে না, প্রত্যেকে মানে একজন, প্রত্যেকে মানে একজন, একজন চাঁদা দেয়, একজন চাঁদা দেয়। তাহলে হচ্ছে কত টাকাই দেন বলছে এখানে একজন, একজন মানে একজন চাঁদা দেয় 15 টাকাই, দেখেন একজন চাঁদা দেয় 15 টাকা, ঠিক আছে, একজন চাঁদা দেয় 15 টাকা। অতএব এই যে একজন ধরছি, একজন 15 টাকা দিয়েছে, এই যে একজন আমরা একজন বের করবো না, একজন কতজন, তাহলে একজন চাঁদা দেয়, তাহলে এখানে একজন চাঁদা দেয় 15 গুণন হচ্ছে এক সমান সমান 15 x² এক্স এক্স গুণ করলে কিন্তু x² হয়, তাই না? বুঝছেন কিনা এতটুক? এই গুণনটা বুঝছেন? x², তাই দেখুন 15 এর সাথে এক্স গুণন করলে কত হয়? 15 এক্স আর এক্স গুণ করলে x², এই যে x² হয়ে গেছে। এবার দেখেন প্রশ্ন মতে কোনটা বোঝা যাচ্ছে না, এবার দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, গুণন করে এটাই হয়। আচ্ছা এবার হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে বলছে দেখেন 15 x² কতজন দেওয়ার কত টাকা হচ্ছে এতজন, এতজন চাঁদা দেওয়ায় তাহলে কত টাকা হয়? 735 টাকা হয়। তাহলে এবার আমরা কিন্তু ফরম্যাটে চলে এসেছি, এবার যদি আমরা কাজ করবো দেখেন, বা তাহলে হচ্ছে 15, সরি আচ্ছা x² এখন থাকলো, 15 কি অবস্থা, গুণ অবস্থা আছে না, উপর দিয়ে কি হবে, ভাগ হবে না? 15 গুণ অবস্থা আছে, উপর দিয়ে ভাগ হবে, দেখেন। তাহলে আমরা কাটাকাটি করি দেখি, 4 15 কত হয়? 60, দেখি 4 15 হচ্ছে 60, 4 15 60, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত? 13, 13 135, তাহলে 135, আপনার 135, 9 15 হচ্ছে 135, বুঝলেন? তাহলে 9 15 135, তাহলে 49 হচ্ছে কাটাকাটি করলে, ঠিক আছে, বা x² সমান সমান 49। এবার দেখেন, বা বা x সমান সমান এই যে 49 উপর দিয়ে কি হয়, রুট হয়, জানি না আমরা, রুট হয়। বুঝতে পারছেন? অতএব x ইজিক্যাল টু 49 রুট করলে 7 হয়। তাহলে আমরা লিখবো এখানে অতএব সদস্য সংখ্যা সমান সমান 7 জন। বুঝতে পারছেন কি? আমি একটু এটা আবার বুঝাই। বলছে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা, প্রত্যেকে কতজন সদস্য আছে আমরা জানি না, সদস্য সংখ্যা সমান একজন, এক প্রত্যেকে মানে একজন, একজনের চাঁদা দেওয়াই হয় 15 টাকা, তাই না? অতএব একজন তাহলে সম্পূর্ণ মানুষের টাকা দিবে কত, একজন, তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে একজনের টাকা চাঁদা দেয়, এক্স দ্বারা গুণ করলাম, 15 গুণন হচ্ছে এক্স, তাহলে হচ্ছে 15 x², এক্স এক্স গুণ করলে x² সেটা জানি তো, এক্স আর এক্স যোগ করলে 2x হয়, এক্স আর এক্স গুণ করলে x² হয়, সেটা জানি না সবাই? জানি কি?
এই কাজটা এখানে হয়েছে যে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে গেছে 15x²। এবার দেখেন প্রশ্ন মতে বলছে সকল চাঁদা সমান সমান কত টাকা হয়েছে, সব এগুলো তো মানুষের সংখ্যা, আর এখানে চাঁদার সংখ্যা, সব মানুষ চাঁদা দেওয়া হয়েছে কত, 735 টাকা। তাহলে এবার হচ্ছে এটাকে পার করে এক্স 15 এর সাথে গুণ অবস্থায় আছে, এবার হবে ভাগ, এক্স স্কোয়ার থেকে গেল, ভাগ কাটাকাটি করলে হচ্ছে 49। আবার দেখেন এক্স স্কোয়ার থাকলো, 49, এটা আবার লিখে নিলাম, এখানে হচ্ছে এক্স উপরে স্কোয়ার, ওপর গিয়ে কি হয় রুট, আমরা জানি রুট হচ্ছে 49, রুট করলে 7 হচ্ছে, তাহলে সদস্য সংখ্যা 7 জন, উত্তর হচ্ছে 7 জন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এ, কথা বলতে হবে ভাইয়ারা, কলেজের ভাই বোন আমার, কথা বলতে হবে, তাছাড়া তো আমি বুঝি না। পরের প্রশ্নটা বলেন, আরেকজন বলেন। কারিয়ার ভাই তো সারা জীবন এরকমই, মানে ঘুমান। আচ্ছা ইয়া বলেন, মেহেরুন্নেসা আপনি বলেন, মেহেরুন্নেসা আপনি বলেন, পরের অঙ্কটা বলেন। হুম, 5 নাম্বার। সরল সরল সুদে না, সরল সুদে কোন কোন আসল, হ্যাঁ বলেন, কোন আসল, প্রশ্ন লিখতেছি আমি। 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? আচ্ছা দেখেন, বলছে সরল সুদে কোন আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? এবার একটু আমি বলি, মানে সরল সুদ, মুনাফার সুদ, চক্রবৃদ্ধি সুদ, আমরা এগুলা বুঝি তো। সরল সুদ মানে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ সুদ হবে, এর কোনো কম বেশি হবে না। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি, প্রতি বছর বছরে সুদটা বৃদ্ধি পাবে, তাই না? মনে করেন আজকে আপনি 100 টাকা ব্যাংকে জমা রাখছেন 10% সুদে, 4 বছরের জন্য, প্রথম বছর আপনি কত 110 টাকা হইতেছে না যোগ, পরের বছর যায় 110 টাকার উপরে আবার 10% পাবেন, তাহলে 11 টাকা পরের বছর যোগ হইতেছে, পরের বছর এইভাবে বৃদ্ধি পাবে, চক্রবৃদ্ধি বলে এটাকে। আর সরল সুদ সোজাসুজি, কোনো ইয়া নেই, চক্রবৃদ্ধি নাই। আর হচ্ছে আপনার সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আরেকটা আছে যে মানে কোয়ার্টারলি সুদ, কিছু কিছু কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এগুলো কিছু সুদ আছে যে 3 মাসে এতটা এত পার্সেন্ট, আবার 6 মাস থেকে এত পার্সেন্ট, এরকম ওগুলো একটু প্যাচ আছে, ওগুলোতে দেয় নাই, ভালো ভালো হয়েছে আপনাদের জন্য, দেখেন। এবার আমরা একটু বেসিকটা বুঝি। আমরা বলছিলাম প্রতিটা অঙ্কে একই নিয়মে করব। আমরা এখানে কিন্তু সূত্র ব্যবহার করছি, পি, এন, আর, এগুলো সূত্র। আমি আমি বিশ্বাস করবেন কি জানি না, আমি কখনো এগুলা সূত্র মতো ব্যবহার করি না, আমি যতটুকু যেটা বুঝি সেইভাবে অঙ্ক করি, আমি আমার মতন করে করি। পরীক্ষাতে সব জায়গাতে দেখেন আমি এটারও কিন্তু সমাধান সূত্র দিয়ে করে দিচ্ছি, আমি সূত্র দিয়ে করবো না, আমি আমার মতন করব। অঙ্ক সমাধান হইলে হয়েছে মেন, অ্যান্সার মিলাতে পারা হচ্ছে কথা, যে যেভাবে বুঝে একটা অঙ্ক 5 6 নিয়মে করা যায়। ঠিক আছে? মনে করেন যে একটা রাস্তা, বাজারের রাস্তা, কেউ একটু ঘুরে যায়, কেউ সোজা যায়, কেউ আবার হচ্ছে সাইকেল দেওয়া যায়, কেউ ভ্যান দেওয়া যায়, কেউ মোটরসাইকেল দেওয়া যায়, এরকম আর কি। আচ্ছা, কথা না বাড়াই, আমাদের অনেকগুলো অঙ্ক, 10টা অঙ্ক আছে, আমাদের একটু তাড়াতাড়ি করি, আচ্ছা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সমাধান। আমার হাতের লেখা কিন্তু অনেক খারাপ, আপনারা একটু বুঝে নিবেন, না বুঝতে হলে বলবেন, আচ্ছা। আর মূলত এক হাতে মোবাইল ধরে রাখছে, আরেক হাতে লেখতেছি, এই কারণে আমার জন্য একটু সমস্যাই হচ্ছে। আচ্ছা দেখেন পরবর্তীতে, এবার দেখেন আলমগীর বন্ধু আসছে, যাক আলমগীর বন্ধুকে ওয়েলকাম জানাই। আলমগীর কিন্তু আমাদেরই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট। আমার বন্ধু আমার অনেক ভালো স্টুডেন্ট, আমরা একসাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তো একসাথে প্রাইভেট, একসাথে চলাফেরা, এক রুমে থাকা খাওয়া সব একসাথে করছি আমরা। এটা আমার মনে হচ্ছে অনেক খুব কাছের একজন মানুষ, খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা আমরা অঙ্কতে চলে যাই।
হ্যাঁ, না না, যেটা বাস্তব, এখানে আমি কোনো ভুল কোনো কথা বলছি, এক এক বিন্দু মানে ভুল বলছি, তুমি বলো। তুমি তো রাজসাক্ষী এখানে। হুম। আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কতে চলে যাই, দেখো। বলছে সরল সুদে, এটা কিন্তু সূত্রভাবে করছে, আমরা সূত্রভাবে করব না, আমি যেভাবে বুঝি সেভাবে করব, আপনি যেভাবে বুঝবেন সেভাবে করবেন। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, যার কাছে সুবিধা হয়, মূলত অঙ্কের এর সমাধানটা মেলা হতে বড় কথা। দেখেন এখানে, এখানে বলছি, বলছে কোনো, দেখেন কোনো আসল বলছে, একটু পেঁয়াজ দিয়েছে, কোনো আসল বলছে, কিন্তু আসল দেওয়া নাই। তাহলে আমরা ধরবো, ধরি আসল সমান সমান ১০০ টাকা। সুদ আসলে অঙ্কে ১০০% করতে হলে ১০০ ধরতে হয়। ১০০ টাকা, ঠিক আছে? সুদ আসল, আসল হচ্ছে ১০০ টাকা। এবার বলছে আসল যদি ১০০ টাকা হয় তাহলে হচ্ছে সুদ আসল, অতএব সুদ আসল। সুদ আসল মানে হচ্ছে সুদ, সুদ আসল বলতে কি, সুদও আছে যোগ হচ্ছে আসলও আছে, বুঝলেন? তো দুইটা মিলে হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল হচ্ছে ৪ গুণ, তাই না? বলতো অঙ্ক দেখুন ৪ গুণ, এই যে অঙ্কতে বলছে ১২ বছরের ৪ গুণ, সুদ আসল হচ্ছে আসলের ৪ গুণ। তাহলে আসল আমাদের ১০০, এই যে আসল ১০০ লিখলাম, সুদ হচ্ছে ৪ গুণ। তাহলে কত হচ্ছে এখানে দেখেন, ৪০০ টাকা। ৪০০ টাকা, ঠিক আছে? তাহলে যদি দেখেন এখানে একটু দেখেন, যদি আসল আমাদের হয় ১০০, সুদ আসল মিলে ৪০০, তাহলে সুদ কত? সুদ আমাদের ৩০০ টাকা না? ৪০০ থেকে এই ১০০, ৪০০ থেকে ১০০ বাদ দেন। বুঝতে পারছেন কিনা? অতএব সুদ সমান সমান হচ্ছে সুদ আসল, এবার লিখে দিই তাহলে ভালো হবে। সুদ আসল মাইনাস হচ্ছে আসল, সমান সমান আমাদের সুদ আসল ছিল কত? ৪০০, মাইনাস আসল ছিল ১০০। এটা সমান সমান হচ্ছে গা ৩০০ টাকা। ঠিক আছে? বুঝতে পারছেন? আইমুন্নেস আপু? হ্যাঁ, এতটুক তো ক্লিয়ার শাহরিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার। তাহলে এখন দেখেন আমাদের বলছে যেহেতু আমরা কি বের করতে হবে, আমাদের কিন্তু এখানে কোনো আসল বলছিল, আসল কিন্তু আমরা ধরে রাখছিলাম হচ্ছে ১০০ টাকা, আমাদের আসলে কিন্তু বের করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আসল যেটা বের করতে হবে সেটা ডানে লিখবো। তাহলে লিখবো এখানে, যদি আমরা ধরি হচ্ছে সুদ আসল, সুদ আসল ৪০০ টাকা হলে আসল সমান সমান ১০০ টাকা। এই যে এটাই, এই কথাটা দেখলাম, সুদ আসল ৪০০ টাকা হলে আসল ১০০ টাকা। এবার দেখেন অতএব সুদ আসল যদি ১ টাকা হয়, এক হলে ৪০০ বেশি না এক বেশি? এক বড় না ৪০০ বড়? ৪০০ বড়। তাহলে ৪০০ যদি বড় হয় তাহলে এখানে এক যদি ছোট হয়, তাহলে বেশি হলে ভাগ, কম হলে গুণন বলছিলাম আমরা। তাহলে মানে সরি, মানে এখানে দেখেন এক কিন্তু ৪০০ থেকে কম, কম হলে এখানে ভাগ। আপনি ১ টাকা দিয়ে যেই অংশ পাবেন ৪০০ টাকা দিয়ে বেশি পাবেন না, এরকম মনে করেন। তাহলে এবার ১ টাকা হলে এটা ভাগ, ভাগ হচ্ছে ৪০০। এখানে আমরা কাটাকাটি করতে পারবো, না করলে সমস্যা নাই। এবারে যে শতকরা বলছে, শতকরা বলতে কি ১০০ বোঝায় না? অতএব সুদ আসল যদি ১০০ টাকা হয় তাহলে আসল কত হবে দেখেন। আসল হচ্ছে তাহলে যে ১০০, এবার এক বেশি না ১০০ বেশি? ১০০, তাহলে ১০০ এবার গুণন হয়ে যাবে, এবার ভাগ হবে না। যেহেতু এক ছোট, ১০০ বড় ইয়া হবে। এবার দেখেন আমরা একটু কাটাকাটি করি। শূন্য শূন্য কাটি, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এবার হচ্ছে ৪ এককে ৪, ৪ পঁচিশে ১০০, তাই না? সমান সমান 25%। তাহলে আমরা বলবো যেখানে আমাদের চাইছে দেখেন, এই যে সুদের হার চাইছে, এই যে সুদের হার, এই যে সুদের হার। অত উত্তর লিখবো, উত্তর সুদের হার সমান সমান 25%। ঠিক আছে, বুঝতে পারছেন? এনি ডাউট? না বুঝতে পারলে আমাকে বলবেন, আরেকবার বুঝিয়ে দিবে। একটু দ্রুত বলতে হবে ভাই, অনেক সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে, একটু দ্রুত বলবেন।
আচ্ছা, তারপরে পরের অঙ্কটা একজন বলার জন্য রেডি থাকেন। 6 নম্বর। না, ও বন্ধু মনে কাজ করতেছে আর ইয়া করতেছে, ও থাক, আপনারাই বলেন। হ্যাঁ, ও এমনিতেই অনেক ভালো পারে, ও এমনি দেখলে পারবে আর কি। হ্যাঁ। 240 টাকায় 12টি কমলা ক্রয় করলে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখেন, এখানে লাভ কি ক্ষতি কোনো কিছু বলে নাই। উত্তরের প্রশ্নে দেওয়া থাকবে যে এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট ক্ষতি, মানে অপশন দেওয়া থাকবে। মানে যেটা আপনার হবে সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা একটু দেখেন, আমরা বেসিক ভাবেই করি, আমরা যেহেতু ঐকিক নিয়ম করছি, প্রতিটা অঙ্ক ঐকিক নিয়মে করে যাব, এক নিয়মে অঙ্ক করে যাব। দেখেন সমাধান, এখানে সমাধান একটু দেখেন, আমি বলি এখানে আমরা প্রতিটা আগে বের করবো, আগে কয় মূল্যটা বের করে নেব। একটার দাম আর বিক্রি বলতে 240 টাকায় 12টি কমলা ক্রয় করলে, ক্রয় করছে মানে ক্রয় করে আর কি, মানে কিনছে। তাহলে যদি 240 12টি কয়, তাহলে একটার দাম, একটার ক্রয় মূল্য বের করব। আবার 200 টাকা 8টি বিক্রয় করছে, তাহলে একটার বিক্রয় মূল্য বের করবো, দুইটা বিক্রয় মূল্য বের করে বাদ দিলেই তো আমাদের লাভ চলে আসবে, তাই না? বিষয়টা এরকম সিম্পল। তাহলে দেখেন কত সহজ অঙ্ক সুন্দরভাবে ওরা দিয়ে দিছে, মানে অঙ্কর মধ্যে আপনার সমাধান আছে। দেখেন, তাহলে আমরা দেখি, আমরা এখানে কি এটা ওইটা উল্টায় লিখবো আর কি, যেহেতু বের করবো আমাদের টাকাটা বের করবো, দামটা বের করবো, সংখ্যা বের করবো না। ঠিক আছে, এটা হচ্ছে উল্টায় লিখবো, এটা আগে লিখবো, এটা লিখবো পরে। দেখেন, এবার লিখতে পারি 12টি কমলার ক্রয় মূল্য, দেখা যায় কিনা বলেন। 240 টাকা। অতএব একটি, এক বেশি না 12 বেশি? তাহলে হচ্ছে ভাগ। যদি এক কম, সেগুলো ভাগ। তাহলে দেখেন, তাহলে 12 দিয়ে একটু ওইটা কাটাকাটি করে নেই, এখানেই যেহেতু একটাই বের করবো। দেখেন, 12 দোকানে 24, এই শূন্য যায় উপরে উঠে গেল, তাহলে 20 টাকা। এত সহজ না কাটাকাটিটা? দেখেন আবার, এবার এই যে এটা 8টি কমলার বিক্রয় মূল্য 200 টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য তাহলে কি কম হবে না বেশি হবে? ভাগ হবে না, কম না? একটির মূল্য কম না, কম হলে ভাগ। তাহলে এটা আমরা কাটি, দেখেন এটা কাটাকাটি, এবার এটা এখানে কাটাকাটি আমরা দেখে নিই। 8 দ্বারা 200 করলে কত হয় আমরা এমনিতে জানি। আমরা যদি 8 দ্বারা 200 কে কাটি তাহলে কত হয়? তাহলে 4 বিশে 100, আর হচ্ছে আট, আট বিশে হচ্ছে 200। কিন্তু তারপরে কাটাকাটি করবো, দেখেন এইভাবে কাটাকাটি সিস্টেম শিখাই আপনাদেরকে একটু দেখেন। এখানে মনে করেন 200, নিচে 8। এবার দেখেন 8 দা আমরা দুই ভাবে কাটতে পারি, আমরা 8 দা একবারে কাটতে পারি, আবার ভেঙে ভেঙে কাটতে পারি। ভেঙে ভেঙে কাটলে সুবিধা, দেখেন 2 দা গাড়ি, 4 দোকানে 8, 100 দোকানে 200, আবার 2 দোকানে 4, এই যে হচ্ছে আপনার 50 দোকানে, আবার 2 ভ্যানিশ হয়ে গেল 25 দোকানে 50। তাহলে হচ্ছে এটা 25 টাকা। বুঝছি কিনা? এটা কেটে দিলেও 25 হয়। বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, ক্রয় মূল্য আসছে, ক্রয় মূল্য আসছে 20 টাকা, আর বেচছে একটা, মনে করেন একটা বাংলা ভাষায় বোঝায়, একটা কমলা আপনি 20 টাকা কিনা 25 টাকা বেচছেন, তাহলে কয় টাকা লাভ হয়েছে? হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে দেখেন লাভ, লাভ হয় দেখেন, তাহলে আগে কোনটা বেচছেন, বড়টা সামনে দিব। হ্যাঁ, এই তো এইভাবে আমি এত লিখতে গেলাম না, জাস্ট এইভাবে বোঝাই দিলাম আর কি।
বুঝতে পারছেন তো? ৫ টাকা লাভ হয়। এই ৫ টাকা যে লাভ হয়েছে কয় টাকায়? এই যে ২০ টাকায়। কয় কয় মূল্য ধরে অঙ্ক করতে হয়। এবার ওই কি নিয়ে করবো? ২০ টাকা লাভ হয় ৫ টাকা, ১ টাকায় লাভ হয় কত? তাহলে ১০০ টাকা লাভ হয় কত? হয়ে গেল সিম্পল। দেখেন, পরবর্তী চলে যাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ২০ টাকায় লাভ হয়, ২০ টাকা লাভ হয় কত টাকা? ৫ টাকা। সারি আর অতএব ১ টাকা, ১ টাকা লাভ কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে ভাগ। এবার দেখেন, এবার ১০০ টাকা বেশি হবে না কম হবে? ১০০ টাকা অবশ্যই ১ টাকা দিয়ে বেশি বেশি হবে। এবার কাটি। ২০ একে ২০, ৫ ২০ ১০০, তাহলে ৫ ৫ হচ্ছে ২৫। তাহলে এবারে শতকরা কত পার্সেন্ট? এই যে ২৫%। তাহলে উত্তর লিখবো, উত্তর লাভ হয় সমান সমান ২৫%। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এবার কত কত পর্যন্ত গেছিলাম আমরা? এই যে পানি খাই দিই। আচ্ছা, তাহলে ৬ শেষ হয়ে গেছে অলরেডি, ৭-এ চলে যাই না? আর আর বেশি সময় লাগবে না, তবে দ্রুত হয়ে যাবে, বুঝলেন? তাড়াহুড়া করবো কেন? আচ্ছা, এটা আমাকে পানি খাওয়ার সুযোগ দিবেন না নাকি? আচ্ছা, বলেন পরের অঙ্কটা বলেন। আপনারা যত দ্রুত বলবেন তো আমি তো তত দ্রুত করবো। পরের অঙ্কটা বলেন। দুইটি সংখ্যার অনুপাত কত? ৪:৫। হ্যাঁ, তারপরে? এবং তাদের লসাগু, লসাগু ১৬০ হলে ক্ষুদ্রতম। দেখেন সমাধান। বলছে দুইটি সংখ্যার অনুপাত ৪:৫, এ তাদের লসাগু মানে লসাগু ৬০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, সমাধানে আমরা চলে যাই ডাইরেক্টলি, দেখেন একটু। তাহলে মনে করেন এখানে আমরা যেহেতু দুইটি অনুপাত দেওয়া আছে, আচ্ছা, সংখ্যা দুটি কিন্তু দেওয়া নাই। সংখ্যা দুটো দেওয়া আছে? নাই। তাহলে এখানেও ধরে নিব সংখ্যা দুইটি হচ্ছে এক্স, তাই না? তাহলে ধরি একটি একটি সংখ্যা সমান, তাহলে হচ্ছে 4x। এই যে একটু অনুপাত দেওয়া আছে, যে এটা অনুপাত সাথে নিয়ে নিলাম 4x। আর অপর সংখ্যা সমান সমান হচ্ছে 5x। বুঝতে পারছেন কিনা? এবার এদের লসাগু, 4 আর 5 লসাগু করলে কত হয়? 4 আর 5 লসাগু করলে সমান সমান কত হয়? 20 হয়। বুঝলেন? যদি কোনো না কমান না তো তার গুণ হয়ে যায়। 4 আর 5 লসাগু করলে 20 হয়। হ্যাঁ, 20 হয় লসাগু। তাহলে আমরা পাইলাম 20 পাইলাম। এবার দেখেন প্রশ্ন মতে এই যে 20 পাইলাম, তাহলে হচ্ছে 20 পাইলাম, তার লসাগু হচ্ছে 20x। 20x শুধু 20 না, না 20, এই যে 20x লিখছি, যে এখানে x আছে না, এদের লসাগু। এই আরেকটু স্পষ্ট ভাবে লিখি, 4x গুণন হচ্ছে, মানে 4x ও 5x এর লসাগু 20। ঠিক আছে, এবার তো বুঝতে পারছেন। 4x আর 5x এর লসাগু হচ্ছে 20। দেখেন প্রশ্ন মতে এই যে 20x সমান সমান 160, বা x সমান সমান 20 কি অবস্থায় আছে এখানে? গুণ, এবারটা কি হবে? ভাগ না? ঠিক আছে? 20x সমান সমান 160, এই যে এখানে দেওয়া আছে, এই অনুপাতের সমান যদি 160 হয়, তাহলে প্রশ্ন মতে দেখেন
হ্যাঁ, এবার কাটাকাটি করি। এই শূন্য কেটে দেই। ৮ দোকানে ১৬। অতএব x সমান সমান ৮। এই যে এবার তাহলে বলছে ক্ষুদ্রতম সংখ্যা প্রথম সংখ্যাটা না? তাকান ক্ষুদ্রতম এই প্রথম সংখ্যা না? অতএব ক্ষুদ্রতম সংখ্যা দেখেন। তাহলে আমরা হচ্ছে 4x সমান সমান ৪ তো ৪ রাখলাম x এর মান হচ্ছে ৮ তাই না? ৪ ৮ ৩২। তাহলে উত্তর হচ্ছে ৩২। দেখেন কেউ বুঝতে না পারলে আমাকে কষ্ট করবেন। ঠিক আছে? মেরুন্নেসা আর হচ্ছে শাহরিয়ার কথা বলতেছেন না আপনারা। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা না হওয়ার সমস্যা থাকলে আমরা ভিডিও দিব। পরে সমস্যা হয়তো বুঝে নিতে পারবেন। এবার ৮ নম্বর বলেন একজন। ৮ নম্বর। এই তো ফার্স্ট বলেন। আমার কথা বুঝতে পারতেছেন? আমি বুঝি না। কোন শ্রেণীতে শ্রেণীতে ১১ জন শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষার্থীর গড় বয়স ১৩ বছর। তারপরে ৩ জন নতুন ভর্তি হওয়ায় তাদের সবার গড় বয়স বছর হয় ১২ বছর হয় তাহলে তিনজনের জনের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি কত? দেখেন এই অঙ্কটা বড় কিন্তু সমাধানটা ছোট। দেখেন আমরা এটাকে অঙ্কের মতো করব না, আমরা আমাদের মতো বেসিক দিয়ে করবো। যদি এমসিকিউ টেস্ট একটা শর্টকাট, এটা হচ্ছে বই টই পাবে না, এটা আমি যেভাবে করি আর কি, আমার নিয়মে করতে পারবেন। সমাধান আমি করি এভাবে করে দিই। এই শাহরিয়ার, আপনাকে এখন দরকার ছিল খাতা খাতা ধরার জন্য, দেখেন খাতা চলে যাচ্ছে ওইদিকে। আচ্ছা দেখেন, এখানে বলছে ১১ জন, এখানে বলছে দেখেন একটু দেখেন ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। যদি বয়সের গড় ১৩ হয় তার মানে প্রতিজনের বয়স ১৩ করে ধরে নিব আমরা। তাহলে আচ্ছা এখানে দেখেন ১১ গুণন হচ্ছে কি করব ১৩। তাহলে ১১ একটা লেখেই করি তাহলে ভালো হবে। ১১ জনের প্রতি প্রতিজনের বয়স সমান সমান তাহলে হচ্ছে লিখবো ১১ জনের মোট বয়স সমান সমান দেখেন ১১ আর হচ্ছে ১৩। ১১ আর ১৩ গুণ করলে কত হয়? বলেন তো ১১ ১৩ গুণ করলে কত হয়? ১১ ১৩ গুণ করলে হচ্ছে ১৪৩। দেখেন এবার বলছে সারিয়া, এবার বলছে তিনজন বেশি আসে বয়সের গড় বেড়ে ১৩ বছর হয়ে গেছে।
তাহলে না, বয়সের গড় 12 বছর কমে গেছে 3 জন আসলে। আচ্ছা দেখেন, তাহলে 11 আর 3-এ কত? 11 যোগ হচ্ছে 3, তাহলে কত? 14 জন। 14 জনের মোট বয়স আমরা দেবো, তাহলে হচ্ছে 14 গুণন হচ্ছে 12 বছর। 14 আর গুণন যদি 12 করি কত হয়? তাহলে হচ্ছে 14 আর 12 গুণন যদি করি, তাহলে দাঁড়ান, 14 গুণন হচ্ছে 12, দুটো করলে হচ্ছে আমার 168। 168 বছর। এতটুকু বুঝতে পারছেন কিনা? প্রথম 11 জনের বয়স ছিল, মোট বয়স ছিল 143 বছর। আর 14 জনের মোট বয়স হয়েছে যায় 168 বছর। তাহলে এখানে দেখেন, আগের তো এখানে 114-এর মধ্যে আহ এবার এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝাই, তারপরে বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে এই 11 জনের বয়স এত বছর, এই 14 জনের বয়স এত বছর, তাহলে আমাদের কিন্তু এই 11 জন আমরা বাদ দিই। অতএব 11 জন এটা বাদ দিলে 168 মাইনাস হচ্ছে 143, এই দুইটা বাদ দিলে আমাদের কত হচ্ছে? তাহলে হচ্ছে আমরা এখানে ইয়ে করি, এখানে 5 আর এখানে হচ্ছে 2, 25 বছর। অতএব 3 জনের সমষ্টি বয়স 25 বছর। হ্যাঁ, 25 বছর। এবার হচ্ছে পরের অঙ্কটা একটু বলেন, ফার্স্ট 9 নম্বর। এই বলেন, বলেন, ফারিয়ার বলেন না কেউ বলেন, একজন বলেন। 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা দেখেন, এভাবে বলছে, আমরা তাহলে জানি 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বের করতে গেলে ক্ষুদ্রতম সবচেয়ে 50-এর থেকে 50-এর উপরে যেটা মৌলিক সংখ্যা, মানে 50-এর পরে যেটা পড়বে সেটাই নিব। আবার এভাবে 100-100-র পরে যেটা সেটা নিব। তাহলে আমরা জানি উপর থেকে আসি, যেহেতু বিয়োগ করব, এখানে বিয়োগ করে গড় বলছে, মানে বিয়া না, যোগ করবো। আচ্ছা যোগই করি তাহলে। মৌলিক গড় বের করতে বলছে, ঠিক আছে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, বুঝছি। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের 50-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 53, আর 100-র পরে, মানে 100-র আগে মৌলিক সংখ্যা কত? 97। তাহলে 53 আর 97 যোগ করলে কত হচ্ছে আমরা দেখি। 53 আর 97 যোগ করলে এখানে হচ্ছে 0, আর এখানে 1 আর 10, 10 15, অর্থাৎ 150। এবার এটাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তা 150-কে 2 দ্বারা ভাগ করলে 75। তাহলে এখানে উত্তর হবে 75। ঠিক আছে, গড় হচ্ছে 75। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝতে পারলে ওটা দেখে নেবেন, আর প্রশ্ন থাকলে আমার করেন। এবার লাস্ট ওয়ান, দুইটি সংখ্যা, এরকম মনে একটা এই অঙ্ক আছে, এটা যেহেতু অন্য অঙ্ক দিয়েছিলাম, মানে অন্য বোর্ডের অঙ্কটা। আচ্ছা বলেন, একজন বলেন। দুইটি সংখ্যার লসাগু দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 416। 416 এবং হচ্ছে একটি, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট, আমার আচ্ছা, লাউড স্পিকার আমার কথা দিতে।
আচ্ছা, দেখি এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, পরের অঙ্ক দেখি আমরা। হ্যাঁ, দুইটি সংখ্যার লসাগু কত? এক ১৮৬ এবং সংখ্যা ১৩ হলে কি অপর সংখ্যাটি কত? কি ব্যাপার, কেউ আসতেছে না যাচ্ছে না, কিছু বুঝতে পারতেছি না নাকি? আচ্ছা, দেখি তারপরে। হ্যাঁ, সমাধান। আচ্ছা, এখানে আমরা সমাধান করি, দেখেন। সমাধানের রায় দেখেন। এখানে বলছে দুইটি সংখ্যার লসাগু ৪১৬ হলে অপর সংখ্যা, তাহলে এখানে দেখেন, এখানে আমরা জানি সেখানে অপর সংখ্যার সূত্র আছে একটা। অপর সংখ্যা সমান সমান লসাগু। লসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তাহলে দেখেন, লসাগু কত? ৪১৬। একটি সংখ্যা কত আমাদের? ১৩। তাহলে ১৩ দিয়ে আমরা কাটাকাটি করি, দেখি। ১৩ ৩ ১৩, আচ্ছা, ১৩ ৩ ১৩ ৩৯, ৩ ১৩ ৩৯, এখানে ৩ লিখলাম। লেখার পরে দেখেন হাতে থাকলো এখানে ৩৯ ৪০ ৪১, মানে ২ থাকছে ২৬, ১৩ দোকানে ২৬ ৩২। তাহলে উত্তর হবে, উত্তর এটা একবার এমসিকিউ অঙ্ক, সংক্ষিপ্ত অঙ্ক। অপর সংখ্যা ৩২ হচ্ছে অপর সংখ্যা, দেখেন। এবার ৩২ আর ১৩ গুণ করলে কিন্তু এটাই ৪১৬ হবে। প্রমাণটা দেখাই আমি। ৩২ আর ১৩ যদি আমরা গুণ করি, দেখেন এটাই আসবে, ৪১৬ আসবে। ৩ দোকানে ৬ হাত থাকলো, থাকে না, ৩ তিরিকে ৯, আবার হচ্ছে একবার কাটা, ২ ২ একে ২, ৩ একে ৩, দেখেন এখানে ৬ আর হচ্ছে ১, এই যে ৪১৬। ৪১৬ আসতেছে, দেখছেন? তো এটাই অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস কেমন লাগলো? বোরিং লাগলো নাকি সবার? হ্যাঁ। ৮ নম্বরটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভিডিওতে দিয়ে দিব, ভিডিও থাকবে, দেখুন, টাইমটা দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠাই দিব। ৮ নম্বরে এই দেখেন, ১১ জনের মোট বয়স বের করছি। ১৪ জনের মোট বয়স বের করছি, পরে ১৪ জন থেকে ১১ জন বাদ দিচ্ছি, তাহলে ৩ জনের থাকতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রায় আমাদের ৫৮ মিনিট প্লাস হয়ে গেছে, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।